ম্যাডাম আমাকে কেনাকাটা করতে কত টাকা দিল এবং আজকে ওমানে 2 রিয়াল এর মার্কেটে গেলাম এবং সাথে কি কি খাওয়া দাওয়া করলাম। ম্যাডাম ইউটিউবের থেকে কি রান্না আমাকে দেখে রান্না করতে বলল, সব কিছুই আজকে এই ভিডিওতে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ভিডিও ওমান ব্লগার চ্যানেলে স্বাগতম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো এখানে আমি সুক সিরাজ মার্কেটে চলে আসছিলাম। এই মার্কেটে সব কিছুই 2 রিয়াল, 100 পয়সা, 1.5 রিয়াল এবং 1 রিয়াল। বাংলাদেশে যেমন 99 টাকার মার্কেট আছে, তেমনি ওমানেও কিন্তু এই 2 রিয়াল 100 পয়সার মার্কেট। অনেক জিনিস পাওয়া যায় এখানে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘরের সামগ্রী এবং পোশাক আশাক যত কিছু আছে সব কিছুই এক মার্কেটে ঢুকলেই পাওয়া যায়। এই মার্কেটটাতে আমি আরও 1.5 মাস আগে এসেছিলাম। বাংলাদেশে যাওয়ার আগে এখান থেকে আমি কেনাকাটা করে নিয়ে গেছি। তারপরে দেশে 1 মাস থেকে এসে যখন হুট করে এখানে আসলাম 15 দিন পর, আমার ম্যাডাম বলতেছে যে আজকে ওই মার্কেটে যাবে। বিকেলবেলা সব কাজটা শেষ করে আলমারি কাপড় চোপড় গুছাচ্ছিলাম, ওই সময় আমার ম্যাডামের মেঝো মেয়ে এসে আমাকে বলতেছে তাড়াতাড়ি আবাইয়া পরে রেডি হইতে, ওরা সিরাজ মার্কেটে যাবে। এই মার্কেটটার নাম হচ্ছে সুক সিরাজ। এই মার্কেটটাতে ঢুকলে আমার এত বেশি ভালো লাগা কাজ করে, আমার মনে হয় না যে আমি আর বাসায় ফিরে যাই। আমার জিনিসগুলো দেখতে এত বেশি ভালো লাগে। খুব কম কম প্রাইজে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। বাংলাদেশে যাওয়ার সময়, কেনাকাটা করার সময় এই মার্কেটটা অনেক বেশি বেস্ট একটা মার্কেট। যারা প্রবাসে থাকেন আপনাদের প্রত্যেকটা এলাকায় এরকম একটা করে মার্কেট আছে, এটা আমি আরও অনেকের ব্লগ দেখেছি এবং আমার এরিয়াতে এই সুক সিরিয়াস মার্কেটটা অনেক বেশি পপুলার। এখানে প্রত্যেকটা জিনিসের প্রাইজে ট্যাগ লাগানো থাকে। এই চায়ের ফ্লাক্সগুলো 899 পয়সা। দেখেন কত সুন্দর সুন্দর চায়ের ফ্লাক্সগুলো, 899 পয়সা। দেখলেই ভালো লাগে, মনে হয় সব কিনে নিয়ে চলে যাই। এই সেক্টরে ছিল সব মশলাদানি। আমার ম্যাডামে কি কি যেন কিনবে, এগুলোর জন্য ঘুরতেছিল আর আমার মতো আমি ভিডিও করতেছিলাম। এই সেকশনে সব মশলাদানি, আর এই মার্কেটটাতে প্রতিটা সেকশনে প্রতিটা জিনিস সাজানো খুব সুন্দর করে। এখানে দেখতে পারতেছেন অনেক ধরনের হটপট, হটপটের ডিজাইনগুলো অনেক বেশি বেশি সুন্দর। এখানে স্টিলের এবং প্লাস্টিকের হটপট ছিল, দেখতে অনেক সুন্দর। আর এইখানে সব ফ্রাই প্যানের ইগুলা এত বেশি সুন্দর লাগে এগুলা। বাংলাদেশ হলে আমি মনে হয় এই মার্কেটে ঢুকে আমার সংসারের যাবতীয় যা যা লাগে আমি এক মার্কেট থেকে কিনে নিয়ে বের হতাম। আমাদের দেশে আমরা যদি কিছু কিনতে চাই তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন মার্কেটে আমাদের যেতে হয়, আর এই বিদেশে এক মার্কেটে ঢুকলেই আপনি সংসারের জিনিস, নিজের নিজের কাপড় চোপড় সহ জুতা যা যা আপনার প্রয়োজন আপনি সব কিছুই এই এক মার্কেট থেকে কিনে বের হতে পারবেন। আর জিনিসগুলা খুবই সুন্দর সুন্দর করে সাজায় রাখে। আপনি যখন যেটা যা আপনার প্রয়োজন আপনি দেখে দেখে প্রাইস লেখা থাকে, আপনি দেখে দেখে কিনতে পারবেন। আপনার আর এখানে দামাদামি করতে হবে না, এই একটা ভালো সুবিধা। আপনি দামাদামি করতে পারবেন না দেখে যে আপনার কাছ থেকে তারা বেশি বেশি টাকা নেবে এবং প্রাইসটা খুব বেশি লেখে রাখবে, এটা কিন্তু তা না। এটা আমাদের বাংলাদেশ না যে একটা জিনিসের প্রাইস খুবই কম কিন্তু সেটা আরও বেশি দিয়ে রাখে, ওইটা ওরকম না। এখানে প্রাইস যেমন তেমনই লেখা থাকে, কেননা এই দেশের কানুনই অন্যরকম। যদি এখানে কিন্তু চেকিং করা হয়, আমাদের দেশে যেমন ভোক্তা অধিদপ্তর আছে, চেক করে পোশাক আশাক জিনিসপত্রের সামগ্রী এগুলা, এখানেও কিন্তু ওইভাবে এসে চেকিং করে যে ডেট এক্সপায়ার কোনো কিছু আছে কি না, কিংবা দাম বেশি নিচ্ছে কিনা, এগুলো কিন্তু এখানেও চেক করে। এই মার্কেটের নিচতলায় ছিল সব সংসারের জিনিসপত্র এবং দোতলায় ছিল সব কাপড় চোপড়, জুতা আর কসমেটিক। তো আমরা নিচতলার কেনাকাটা শেষ করে চলে আসলাম দোতলায়। আমার ম্যাডাম ফয়সালের জন্য শার্ট খুঁজতেছিল আর আমার ম্যাডামের বাচ্চার জন্য কি কি যেন নিবে। এবার অনেক জিনিসগুলা, ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর ছিল। ছেলে এবং মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আর আমার ম্যাডামের বাচ্চা মাশাল্লাহ কুটকুটায় চায় আছে আমার দিকে, আমি ভিডিও করতেছি ও দেখতেছিল। ওই দেখেন মাশাল্লাহ, ওর মেঝু বোন কোলে নিয়ে ওরে ঘুরতেছিল, আমার কোলেও ছিল। আমি আবার যে কেনাকাটা করতেছে এই ঝুড়ি নিয়ে হাঁটতেছিলাম আর ভিডিও করছিলাম, পরে ওই মেঝুটা ওর ভাইকে কোলে নিছে। আমার ম্যাডাম যখন যেখানে যায় তার মেঝু মেয়েকে আর বড় মেয়েকে নিয়ে যায় সাথে করে, দুই বোনে পাল্টাপাল্টি করে যাতে বাচ্চা রাখতে পারে। একজনের কাছে যদি থাকে হাত ব্যথা হয়ে যায়, এর জন্য দুই বোনকেই নিয়ে যায়।
আর আমার ম্যাডাম এখন বাচ্চাকে কোলে নিছে, কেননা বা আমার ম্যাডামের বাচ্চা ম্যাডামকে দেখে হাত বাড়ায় দিতেছিল, ম্যাডামের কাছে যাবে, পরে ম্যাডামে কোলে নিছে। আর এই সেকশনে ছিল সব স্কুল ড্রেস, কিছুদিন পরে স্কুল খুলবে, এখানে সব স্কুল ড্রেস ছিল বাচ্চাদের। এই মার্কেটটাতে ঢুকলে নিচতলা থেকে যেমন বের হতে ইচ্ছা করে না, তেমনি দোতলায় ঢুকলেও আর বের হতে ইচ্ছা করে না। হিউজ পরিমাণে কালেকশন, জামা কাপড়, অনেক বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর জামা কাপড়। আর এখানে দেখেন জুতাগুলা, এগুলো শীতের দিনে ঘরে পরলে ভালো হয়। যখন এই মার্কেটে আমরা আসলাম, গাড়িতে বসে আমার ম্যাডাম আমাকে 3 রিয়াল টাকা দিছিল, বলছে যে আমার যেটা পছন্দ হয় কেনার জন্য, কিন্তু আমার এখন আপাতত তেমন কিছু লাগবে না, এর জন্য আমি কিনি নাই। আবার যখন আসবো তখন প্রয়োজন হলে কিনবো। মাত্র বাংলাদেশ থেকে আসলাম, দুনিয়া জিনিসপত্র কিনে নিয়ে আসছি, ওগুলো আগে ব্যবহার করে শেষ করি, তারপরে আবার কিনবো। মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন ছিল। যখন আমি বাংলাদেশে গেছি আমার বোনের ছেলে মেয়ের জন্য জামা কাপড় নিয়েছি, তখন এত সুন্দর সুন্দর কালেকশন ছিল না। এবার অনেক সুন্দর সুন্দর আর হিউজ পরিমাণে কালেকশন উঠাইছে। আমি যখন বাংলাদেশে গেছি ঈদের পরপরই, তো 1 মাস পরে গেছি, ওই সময় ঈদের পরে আর কোনো কালেকশন উঠায় নাই, আগের গুলাই ছিল, এর জন্য আমি অত ভালো ভালো পোশাক আশাক কিনে নিয়ে যেতে পারি নাই। এই সেকশনে দেখেন একদম হিউজ পরিমাণে জুতার কালেকশন, আপনি কোনটা থেকে কোনটা নেবেন আপনার নিজের চোখেই মনে করেন যে ধাঁধা লেগে যাবে, যে এটা ভালো লাগতেছে না ওইটা ভালো লাগতেছে এরকম। তারপরে চলে আসলাম কসমেটিকের ওখানে। কসমেটিক মনে করেন যে নিচতলায় ছিল আগে, এখন দোতলায় উঠাইছে। আমি ওই সময় আমি যে ভিডিও অন করে করি নাই, আমার মনেই ছিল না, আমি ভাবছি ভিডিও হচ্ছে, পরে আর ভিডিও হয় নাই। তারপরে আমি এদিকে ঘুরে ঘুরে প্লাজো প্যান্ট দেখতেছিলাম, তারপরে জিন্সের শর্ট প্যান্ট এগুলা ছিল, আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, কিন্তু প্যান্ট আমার একটা পছন্দ হইতেছিল না। এই কসমেটিকের ইটগুলো সব নিচতলায় ছিল, তো নিচতলা থেকে দোতলায় এখন রাখছে, কেননা মনে হয়েছে যে দোতলায় ভালো হয়েছে, কারণ দোতলায় যেহেতু কাপড় চোপড়ের কালেকশন, ব্যাগ, জুতা, তো এই কসমেটিকগুলো এখানে রাখাই ভালো হয়েছে। আর মনে করেন যে এত কালেকশন আমার নিজেরই দেখে আমার মনে করেন যে মাথায় এলোমেলো হয়ে যায়, যা কোনটা থেকে কোনটা নিব। যদিও এইবার আমি কোনো কিছুই নেই নাই, শুধু দেখেই গেছি ভবিষ্যতে নেব। আর এখন আমি উল্টাপাল্টা জিনিস প্রচুর কিনি, এবার আমি ভেবেছি যে উল্টাপাল্টা জিনিস আর কিনবো না। আজকে আমি সরাবাতে সুফান রান্না করব। তো সরাবের সুফান রান্না করতে আমার এখানে লাগবে সুফান, মানে যে এটা এটা জানি কি বলে, ওটস। এই ওটস, এটা আরবিতে সুফান বলে। ওটস নিছি, আর এখানে হচ্ছে এই জুবনে নিছি 4টা, তারপরে এখানে 1 মগ দুধ গুলায় নিছি, আর এখানে হচ্ছে 2টা ডিম নিছি গুলায়া, এখানে একটু লবণ নিছি, আর কালো মরিচের গুঁড়া নিছি। তো এগুলা রান্না করতে আমার এগুলা লাগবে। আর এখানে আমি পানি দিছি, পানিটা গরম হইলে আমি বাকি জিনিসগুলা দিব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতেছি, দেখেন। তো এটা ছিল আরেক দিনের ভিডিও। আমার ম্যাডাম ইউটিউবে এই হচ্ছে ওটস রান্নাটা দেখছে, দেখার পরে আমাকে ওই ভিডিও লিংক পাঠাইছে হোয়াটসঅ্যাপে শেয়ার করে, আর বলতেছে যে এইভাবে রান্না করার জন্য। আজকে বিকেলে ওটস দিয়ে সরাবা রান্না করতেছি, রাতের খাবার এগুলাই খাবে সবাই। ফয়সালের জন্য আলাদা ডিম ভাজবো, আমি এই খাবার খাবো না। আমি আমার ম্যাডামরা অনেক খাবারই খায়, এগুলো আমি খাই না। অনেক সময় দেখা যাচ্ছে চিনিযুক্ত খাবার বেশি খায়, তেলে ভাজা পোড়া জিনিস বেশি খায়, এই জিনিসগুলো আমি অ্যাভয়েড করি, খাই না। এখানে আমি পাতিলের মধ্যে পানি দিয়ে দিছিলাম, পানির মধ্যে উঠছে অল্প অল্প করে দিছিলাম, একসাথে ঢেলে দিলে দেখা যাচ্ছে দলা ধরে যাবে, এর জন্য অল্প অল্প করে হাতের মুঠোয় নিয়ে নিয়ে ছিটায় ছিটায় দিতে হবে, তারপর সুন্দর করে চামচ দিয়ে লাড়াচাড়া দিতে হবে। ওটসগুলো দেওয়ার পরে এভাবে লাড়াচাড়া দিতে থাকবেন কিছুক্ষণ, যাতে দলা ধরে না যায়। দলা ধরে গেলে কিন্তু ওই দলা ছুটাইতে অনেক কষ্ট হবে, এই জন্য এইভাবে লাড়াচাড়া দিতেই হবে। এই ওটসগুলা কিছুক্ষণ পানির মধ্যে বয়েল করার পরে আমি বাকি জিনিসগুলা আস্তে আস্তে দিব এখানে। পানির মধ্যে অনেকক্ষণ ভরে বয়েল করে নিছি, এটা সুন্দরভাবে হচ্ছে হাফ সিদ্ধ হয়েছে। আর বাকি সিদ্ধগুলো আমি বাকি উপাদান দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করলে এটা সুন্দর মতো রান্না হয়ে যাবে। আমার ম্যাডাম এটা ইউটিউবে দেখছে, দেখার পর ওনার হয়তো খেতে ইচ্ছে করছে, তো ওইভাবে আমাকে যেভাবে আমাকে লিঙ্ক শেয়ার করছে আমি ওইভাবেই রান্না করতেছি। তারপরে সামান্য পরিমাণ লবণ দিলাম, একটু কালো মরিচের গুঁড়া দিলাম। তারপরে যে জিনিসগুলো আমি সব কিছু কিন্তু আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিছি, যে এই ওটস রান্না করতে, ওটসের শোরবা রান্না করতে আমি কি কি এখানে ব্যবহার করতেছি।
এই দুধ দিয়ে ওটস রান্না শরবতে কিন্তু চিনি দিলে একটু ভালো হয়, কিন্তু আমার ম্যাডাম যে ভিডিওটা আমাকে শেয়ার করছে ওটার ভিতরে কোনো চিনি ছিল না, এই জন্য আমি চিনিটা দেই না। আমার মনে হয় একটু চিনি দিলে এটা টেস্টটা আর একটু বেশি ভালো লাগতো। এক মুখ গুঁড়া দুধ আমি এখানে গুলাই রাখছিলাম, এখন দুধগুলো আমি ঢেলে দিব, ঢেলে দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া করে নিব। আমার ম্যাডামের মুখের ভিতরে কি যেন একটা হইছে, ওইটা হচ্ছে অপারেশন করে কেটে ফেলতে হবে। সবসময় মাস্ক পরে বাসা থেকে বের হয়, আর উনি হচ্ছে নরম জাতীয় খাবার ইদানিং বেশি খায়। শক্ত খাবার খেলে ওনার ওখানে ব্যথা করে নাকি, এজন্য এই রাতের খাবারটা আজকে এই সোরা বাটা উনি ম্যাডামে বানাইতে বলতেছে যাতে করে খেতে সুবিধা হয়। তারপরে এখানে আমি এই যে জুবনা কেরি এগুলা 4 পিস দিয়ে দিলাম, এটা সুন্দর মতো একদম গলে যাবে এই লাড়াচাড়া দিতে দিতে। আর অনেকক্ষণ ভরে এটা আমি রান্না করে নিব যাতে একদম পারফেক্টভাবে আমি যেভাবে ইউটিউবে দেখেছি সেভাবে যাতে হয়। এখানে আরও কিছু উপাদান আছে, এগুলো আমি আস্তে আস্তে অ্যাড করব। এখন এই যে জুবনাগুলো আমি কেরিগুলা দিলাম, এগুলা চিজ দিয়ে তারপরে সুন্দর মতো লাড়াচাড়া দিচ্ছি, যেটা এটা কিন্তু একটা দলা দলা। তারপরে এটা কিছুক্ষণ লাড়াচাড়া দিলে একদম মিশে যাবে দুধের সাথে। মিশে যাওয়ার পরে আমি ডিমগুলাই রাখছি 2টা না 3টা, ওই ডিমগুলো আমি এখানে দিব। 3টা মনে হয় ডিম নিয়েছিলাম, আমার মনে নেই, ভিডিওটা অনেক দিন আগের তো। আমার মোবাইলে অনেক ভিডিও জমা ছিল, এটা আর এডিট করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছিল। এই জন্য মনে পড়তেছে না যে আমি 2টা ডিম দিছি না 3টা ডিম দিছি। যাই হোক, 2টা 3টা ব্যাপার না, কেননা খাবারের অনুযায়ী আপনাকে দিতে হবে। আমি যদিও জানি না আমার এই রান্নাটা দেখে কেউ রান্না করবেন কি না, তারপরেও বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন, তবে একটু চিনি দিয়ে দেখবেন, চিনি দিলে ভালো হবে। এখানে কোনো চিনি দেওয়া ছিল না, অল্প পরিমাণে চিনি দিবেন যাতে একটু হালকা একটু মিষ্টি মিষ্টি ভাইব আসে, আর খেতে অনেক ভালো লাগবে আমার মনে হয়। যদিও আমি এই খাবারটা খাইনি, কারণ আমার যেটা মনে ধরে না আমি সেটা ছুঁয়েও দেখি না। মনের উপরে আর কোনো কিছুই নাই, মনের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। আমার যেই খাবারটা মনে না টানে আমি ওই জিনিসটা কখনোই খাই না এবং খাওয়ার চেষ্টাও করি না। মনের বিরুদ্ধে যদি কোনো জিনিস আমি খেতে চাই তাহলে আমার হচ্ছে পরে অনেক খারাপ লাগে, একদম বমি বমি ভাব চলে আসে। এজন্য আমি আমার মন যেটা চায় না আমি সেটা কখনো খাবার চেষ্টা করি না। এই জুবনা কেরিটা দেওয়ার পর আমি অনেকক্ষণ লাড়াচাড়া করতেছি, কেননা এটা অনেক দলা দলা ছিল। এইভাবে গুড়াই গুড়াই আমি এটাকে গলানোর চেষ্টা করতেছিলাম, আনাম আনাম থাকলে কিন্তু ভালো লাগবে না। এটাকে এভাবে গলাইয়ে ফেলতে হবে যাতে করে দুধের সাথে একদম মিলে যায় সুন্দর মতো। এই জন্য আমি অনেক টাইম নিয়ে এটা লাড়াচাড়া করতেছিলাম এইভাবে সুন্দর করে। ইদানিং আমার ম্যাডাম ইউটিউবে অনেক কিছুই দেখে দেখে আমাকে রান্না করতে বলে। এর আগে হচ্ছে ম্যাডামে ওই যে ইউটিউবে ডিম ভাজি, না সরি, তখন আমার কফিলের ডিম ভাজি দেখছিল, ওইটা দেখে ওইভাবে রান্না করতে বলছিল। তো এর আগে রান্না করে খাওয়ালাম, আবার আজকে আবার ওটস দিয়ে এই সরা বাটা রান্না করতে বলতেছে। তো অনেকক্ষণ লাড়াচাড়ার পরে ওইটা গলে গেছে। এখন আমি দেখেন ডিম গুলাই রাখছিলাম, এই ডিমগুলো আমি সুন্দর মতো ঘোরায় ঘোরায় দিচ্ছি। এখন আমি লাড়াচাড়া দিব, লাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব, করে নিলেই হচ্ছে হয়ে যাবে। আর এখানে আমি আরেকটা জিনিস বেশি দিছি, কারণ ওইটা ইউটিউবে আমি দেয় নাই, কিন্তু আমার মনে হয়েছে ওই জিনিসটা দিলে ভালো হবে। যেহেতু এখানে আমি ডিম দিছি, ডিমের একটা গন্ধ আসতে পারে, এই জন্য আমি এলাচের গুঁড়া দিছিলাম এখানে। আমরা অনেক সময় অনেক জিনিস ইউটিউবে রান্না বান্না দেখি, ইউটিউবে কিন্তু সব সময় সব কিছু সঠিকভাবে দেখায় না। দেখা যাচ্ছে ইউটিউবে ভালো জিনিসগুলাই দেখায়, খারাপ জিনিসগুলো তুলে দেয়, ধরে না। তো আমার মনে হয়েছে এখানে আর কিছু জিনিস আমি অ্যাড করে দিলে এটা অনেক ভালো লাগবে। তবে যদি বুদ্ধি করে 2 চামচ চিনি দিতাম তাহলে মনে হয় এটা টেস্ট আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমি সেটা দেই নাই। আমার ম্যাডাম আর আমার ম্যাডামের ছোট মেয়ে এই খাবারটা পছন্দ করছে, কিন্তু বড় মেয়ে আর মেঝো মেয়ে এটা পছন্দ করে নাই। ওরা পরে রুটি খাইছে। আমি জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছিল, বলল যে আমি রান্না করছি খুব সুন্দর করে, কিন্তু ওদের কাছে ভালো লাগে নাই। ওরা দুধ জাতীয় কোনো জিনিস খাইতে বেশি পছন্দ করে না, এই জন্য ওদের কাছে ভালো লাগে নাই। আমি যখন আগে আমার কফিলের মায়ের বাড়িতে বেড়াতে যেতাম, কফিলের মা যখন বেঁচে ছিল, তো ওইখানে যে একজনে কাজ করতো বাংলাদেশি, উনি রান্না করতো এইভাবে এইভাবে উর্স দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে রান্না করতো, তারপর ফ্লাক্সে ভরে দিত। ওরা কাপে ঢাইলা ঢাইলা চুমুক দিয়ে দিয়ে খাইতো শরবতের মতো। তো এখানে আমার রান্না বান্না শেষ, এখন আমি এই দেখেন রান মানে বাড়তে গিয়ে আমি এখানে ফালাই দিছি, কি একটা অবস্থা দেখেন। হটপটে ঢালতে গিয়ে আমার হটপটটা পিছলাই গেছিল গা, আর একটু পড়ে গিয়ে ওই যে হটপটটা মাখায় গেছে। যাই হোক, ব্যাপার না, রান্না করতে গেলে একটু এরকম হয়ই। এখন আমি এটা টিস্যু দিয়ে মুছে দিব চারপাশ, তারপরে উপরে একটা
অ্যালুমিনিয়াম দিব, দেওয়ার পরে এটা মুখটা আটকায় দিব যাতে করে ঘাইমা এটার ভিতরে কোনো এক্সট্রা পানি না আসে। অ্যালুমিনিয়ামটা ওই পানিগুলো প্রোটেক্ট করবে, এর জন্য আমি অ্যালুমিনিয়াম উপরে দিব। আর চারপাশটা আগে সুন্দর মতো পরিষ্কার করে নেই। আমার কাছে অপরিষ্কার কোনো জিনিসই ভালো লাগে না। আমি রান্না বান্না করি একদিকে, আরেক দিকে আমি পরিষ্কার করি। এলোমেলো ভাবে রান্না করতে আমার ভালো লাগে না। আমি খুব গুছায় কাজ করতে পছন্দ করি। আর গুছায় কাজ করতে গেলে কাজ করতেও সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আমার গুছানো কাজগুলা অনেক ভালো লাগে। অনেক আপুদের বলেন যে আপনার কাজগুলো রান্না বান্না খুব ভালো লাগে গুছায় কাজ করতে। আর আরবিয়ান যে রেসিপিগুলো অনেক আপুরাই দেখতে ভালোবাসেন। তো আমি চেষ্টা করি যে আমি যখন যেটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আরব দেশের মানুষ কি কি খায়, কিভাবে খাওয়া দাওয়া করে, কিভাবে রান্না বান্না করে, আপনারা তো এগুলাই জানতে চান। তো আমি এগুলাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন আমার কাছে যদি বাঙালিয়ান রান্না বান্না দেখতে চান সেটা কিন্তু আমি দেখাতে পারবো না, কেননা আমি বাঙালিয়ান রান্না বান্না তো এখানে করি না। আরবিরা যেসব খাবার খায় আমি সেসব রান্না বান্না করি, আর সেসবই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার রান্না বান্না শেষ, এখানে আমার সব কিছুই একদম সুন্দর মতো গোছানো হয়ে গেছে। তো এটাকে আবার আমি স্টোর রুমে খাবারটা তালা দিয়ে রাখবো, নাইলে ফয়সালে এলে এসে এগুলো সব নষ্ট করে ফেলবে। মানে ফয়সালের জন্য রান্নাঘরে কোনো কিছুই রাখা যায় না, রান্না বান্না করে স্টোর রুমে এটা তালা দিয়ে চাবি আবার লুকায় রাখতে হয়, অনেক বেশি ঝামেলা মানে থাকি ফয়সালকে নিয়া। স্টিলের হটপটটা অনেক সুন্দর, তাই না? আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের ভিডিও হচ্ছে এটা। আর আমি আজকের ভিডিওতে 3 দিনের ভিডিওটা অ্যাড করেছি কিছু কিছু অংশ নিয়ে। তো এখানে বৃহস্পতিবার আমার ম্যাডাম খাবার কিনে নিয়ে আসে। তো আজকে হচ্ছে কাবাব, তারপরে চিকেন ফাহাম এই ধরনের খাবার কিনে নিয়ে আসছিল। এটা হচ্ছে আমার খাবার, ছিল রাতের খাবার। বড় একটা ট্রেনের মধ্যে আমার ম্যাডাম এই কাবাব জাতীয় অনেক আইটেম কিনে নিয়ে আসছিল। তো ম্যাডামরা খাওয়া দাওয়া করছে আর আমার জন্য আলাদা প্লেটে রাখছে। বিশ্বাস করেন আরব দেশের কাবাবগুলো এত বেশি মজা হয়, এত বেশি মজা হয়, মানে আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেন। আপনারা দেখতেই পারতেছেন যেটা দেখতেই কতটা লোভনীয় লাগতেছে। এখানে ছিল মুরগির মাংসের কাবাব, তারপর খাসির মাংসের কাবাব, তারপরে খাসির মাংসের বটি কাবাব, তারপর আলু ভাজা, পরোটা, কাঁচামরিচ, এগুলাই ছিল। তো এটা দিয়ে আমি আজকে রাতের খাবারটা খেয়ে নিব। এই খাবারটা আমার কাছে অনেক বেশি পছন্দ, আমার কাছে ভালো লাগে, আমার খুবই বেশি পছন্দের। আমি যখন বাংলাদেশে গেছি আমার ম্যাডাম আমাকে রেস্টুরেন্টে নিয়ে হাতে মেনু ধরায় দিছে যে আজকে যেহেতু আমার লাস্ট দিন ওমানে, তো সেদিন আমাকে নিয়ে গিয়ে আমার পছন্দ মতো খাবার আমার ম্যাডাম অর্ডার করছে। ওই দিন আমি মেনু দেখে আমার পছন্দের খাবারগুলো অর্ডার করছিলাম। সেই মেনুতে আমার এই কাবাবই ছিল। আর কাবাব আইটেমগুলো আমার অনেক বেশি ভালো লাগে। বাংলাদেশে গিয়ে আমি কাবাব খেতে চাইছি, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে কাবাব অর্ডার দিতে চাইছি, তো ওনারা বলতেছে কাবাব অ্যাভেলেবেল নাই, কাবাব নাকি সবসময় ওনারা বানায় না। অল্প দিনের ছুটিতে গিয়েছিলাম, কোথায় যাব কি করব কিছুই ভেবে উঠতে পারতেছিলাম না, এই জন্য কোথাও যাওয়াই হয়নি। বাসায় বসে রেস্ট করে 1 মাস থেকে এসেছি। আমার অত বেশি ঘোরাঘুরি করতেও ভালো লাগে না, কেননা এই গাড়ি ঘোড়া দিয়ে কোথাও গেলে গাড়ি দিয়ে যেতে হয়, অসহ্য লাগে। তো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ।